এক মেয়ে যে জন্ম থেকেই হৃদয়হীন, কাঁদতে শেখেনি, ভালোবাসা বোঝেনি। আর এক ছেলে যোদ্ধা হলেও ভালোবাসার জন্য সবকিছু ত্যাগ করতে প্রস্তুত। তাদের ভাগ্য জড়িয়ে যায় ভালোবাসা, ভুল আর আবেগের সেতু দিয়ে, যেখানে প্রেম শুধু অনুভূতি নয়, ভালোবাসা হয়ে ওঠে মুক্তির এক অনন্ত যাত্রা। এটা গল্প তাদের, যারা জন্ম জন্মান্তরে খুঁজে পায় একে অপরকে আর ভালোবাসার শক্তিতে পায় পরিত্রাণ। আমাদের আজকের ড্রামার নাম হচ্ছে লাভ অ্যান্ড স্টার, যার বাংলা অর্থ করলে দাঁড়ায় ভালোবাসা এবং তারা। তো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে এই ড্রামাটা যেন আমি আবারও এক্সপ্লেইন করি, কারণ আগেরবার যখন এক্সপ্লেইন করেছিলাম তখন কপিরাইটের কারণে সেটা ডিলিট হয়ে গিয়েছিল। যাই হোক, চলো আর ইন্ট্রো না বাড়িয়ে ড্রামাটি শুরু করা যাক। শুরুতে আমাদেরকে বলা হয় যে পুরো ব্রহ্মাণ্ডে তিনটা রাজ্য রয়েছে। একটা হচ্ছে হ্যাভেন রিয়ালাম, একটা মর্টাল রিয়ালাম আর একটা ডেমন রিয়ালাম। ডেমনরা সবসময় চাইতো হ্যাভেন দখল করার জন্য। ডেমনদের শক্তিশালী জেনারেল স্টার অফ মুসা হ্যাভেনে অ্যাটাক করে দেয় এবং সবাইকে মারতে থাকে। কেউই তার সাথে পেরে উঠছিল না। তবে হঠাৎ করে অদ্ভুতভাবে স্টার অফ মুসা গায়েব হয়ে যায় এবং সেখানে হ্যাভেনের রক্ষাকর্তা গড অফ অর চলে আসে, যে কিনা একবারে সকল ডেমনদেরকে মেরে ফেলে। স্টার অফ মুসার আত্মার কিছু অংশ এখনো বাকি ছিল, যেগুলো একটি জেট কাপের মধ্যে বন্দি করে রাখা হয়। ডেমনরা বিশ্বাস করত যে গড অফ অর ছলনা করে স্টার অফ মুসাকে হারিয়েছে। এরপর আমাদেরকে 1000 বছর পরের সিন দেখানো হয়, যেখানে এখন সবকিছুই সময়ের সাথে বদলে গিয়েছে, শুধুমাত্র একটি জিনিস বাদে। ডেমনরা এখনো বিশ্বাস করে গড অফ অর ছলনা করে স্টার অফ মুসাকে হারিয়েছিল এবং স্টার অফ মুসা ঠিকই ফিরে আসবে নিজের প্রতিশোধ নেওয়ার জন্য। এরপর আমাদেরকে ডেমন রিয়ালাম দেখানো হয়, যেখানে আমরা ডেমনদের গুরুকে দেখতে পাই। ডেমন গুরু ডেমন লর্ডকে বলে রাহু এবং কেতু, এই দুইটা গ্রহ খুবই কাছাকাছি চলে এসেছে। এর মানে স্টার অফ মুসা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ডেমন লর্ড বলে সেটা তো খুশির খবর, কিন্তু চিন্তার বিষয় হলো এটা যে গড অফ অর স্টার অফ মুসার সাথে আসতে চলেছে। ডেমন লর্ড সেখানে থাকা একজন ডেমনকে আদেশ দেয় গড অফ অর এবং স্টার অফ মুসার বিষয়ে খোঁজ লাগানোর জন্য। এরপর আমাদেরকে হ্যাভেনে ক্যানেল অফ কার্মার গেট দেখানো হয়, যেখানে অনেকগুলো ইমমর্টালদেরকে শাস্তি স্বরূপ পৃথিবীতে পুনর্জন্ম নেওয়ার জন্য পাঠানো হচ্ছিল। তখনই সেখানে একজন ডেমন অ্যাটাক করে দেয়, যেটা দেখে হ্যাভেন গার্ডরা তাড়াতাড়ি ক্যানেল খুলে দেয় এবং বলে তাড়াতাড়ি তাদেরকে চলে যাওয়ার জন্য। সবাই তাড়াহুড়ো করে ক্যানেলের ভিতরে যাচ্ছিল। তাড়াহুড়ো করতে গিয়ে একটি মেয়ে একজনকে ধাক্কা দেয়, যার ফলে সেখানে থাকা জলাশয়ে সে পড়ে যায়। এরপর দেখা যায় তার সোল বেরিয়ে ক্যানেলের ভিতরে ঢুকে যাচ্ছে। এরপর আমাদেরকে 16 বছর পরে সিন দেখানো হয়, যেখানে আমরা কিছু শিক্ষার্থীদেরকে দেখতে পাই। তাদের সিনিয়র আমাদের নায়িকা সুয়ানজির বিষয়ে কথা বলছিল, যে সুয়ানজি ছোটবেলা থেকে একটি মনস্টার হয়ে জন্ম নিয়েছে। তার কোনো রকম ফিলিংস নেই। যখন সে জন্ম নিয়েছিল তখন নাকি কান্নাও করেনি, সবাই তাকে মৃত ভেবে কবর দিয়েছিল। তবে তখনই সে কেঁদে ওঠে, যার ফলে তখন গিয়ে সবাই বুঝতে পেরেছিল যে সে আসলে বেঁচে আছে। এরপর সবাই মিলে সুয়ানজির কাছে যেতে থাকে তাকে বুলি করার জন্য। আমরা সুয়ানজিকে একটি গাছের উপরে শুয়ে থাকতে দেখি। তখনই সেখানে সবাই চলে আসে এবং বাজি ফুটিয়ে সুয়ানজিকে ভয় দেখানোর চেষ্টা করে। তবে সুয়ানজি উল্টো ভয় না পেয়ে ওদের উপরে এসে বাজি ছুঁড়ে মারে। এটাতে সবাই মিলে অনেকটা রেগে যায়। তখনই সেখানে লিংলং চলে আসে। লিংলং হচ্ছে সুয়ানজির বড় বোন। লিংলং তাদের সবার উপরে অনেক বেশি রেগে যায় যে তারা আবারও সুয়ানজিকে এভাবে বুলি করছে। তবে লিটল সিক্স এসে লিংলংকে কোনো মতে শান্ত করে। এরপর আমাদেরকে মাস্ক প্যালেসে সিন দেখানো হয়, যেখানে সবাই মিলে একটি মনস্টারের সাথে লড়াই করছিল, তবে কেউই পারছিল না। তখনই সেখানে এন্ট্রি হয় আমাদের এই ড্রামার নায়ক সিফ্যাংয়ের, যে কিনা একাই ওই মনস্টারটিকে হারিয়ে দেয়। মাস্টার সিফ্যাংয়ের উপর অনেক বেশি খুশি হয়ে যায়। সে চাইতো প্যালেসে পরবর্তী মাস্টার সে সিফ্যাংকেই বানাবে, তবে এতে কেউ রাজি হতে চায় না, কারণ সিফ্যাং অনেক বেশি ছোট ছিল। এবার এই প্যালেসের কিছু নিয়ম সম্পর্কে তোমাদেরকে জানিয়ে দেওয়া ভালো। তারা কোনো সময় নিজেদের মাস্ক খুলতে পারবে না এবং বাইরের লোকেদের নিজেদের মুখ দেখাতে পারবে না। এছাড়াও তারা ভালোবাসা, বিয়ে এসব সম্পর্কে জড়াতে পারবে না। মাস্টার সিফ্যাংকে আদেশ দেয় ফ্লাওয়ার কম্পিটিশনে অংশগ্রহণ করতে এবং সেই কম্পিটিশনে জেতার জন্য। এরপর আমরা লিংলং এবং সুয়ানজিকে দেখতে পাই, যারা কিনা ফ্লাওয়ার কম্পিটিশনের গেটের বাইরে বসে সবার ইনভিটেশন কার্ড চেক করছিল। মূলত এই কম্পিটিশন অর্গানাইজ করতো যারা,
তারা হচ্ছে সম্পর্কে সুয়ানজি এবং লিংলং এর আঙ্কেল এবং আন্টি। এরপর সেখানেও উতং নামে একটি ছেলে আসে, যার কিনা ইনভিটেশন কার্ড হারিয়ে গিয়েছিল। তারপরও জোর করে ভিতরে ঢুকতে চাচ্ছিল, তবে লিংলং তো তাকে কিছুতেই ভিতরে ঢুকতে দেবে না। এটা নিয়ে সুয়ানজি এবং লিংলং এর মধ্যে উতং এর অনেক বেশি ঝামেলা হতে থাকে। উতং তখন রেগে গিয়ে সুয়ানজিকে নিয়ে আকাশে উড়ে যায় এবং উপর থেকে গিয়ে সুয়ানজিকে ফেলে দেয় নিচে। সুয়ানজি নিচে ল্যান্ড তো করে, তবে সোজা সিফ্যাং এর কোলে। এবার সিফ্যাং তো 16 বছর ধরে কোনো মেয়েকে স্পর্শও করেনি। তাড়াতাড়ি সিফ্যাং সেখানে সুয়ানজিকে ফেলে দেয়। সিফ্যাং সেখান থেকে চলে যেতে গেলে সুয়ানজি বলে, তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, আমি হেঁটে হেঁটে এত দূরে যেতে পারবো না। সিফ্যাং কিছুতেই রাজি হতে চায় না, যেটাতে সুয়ানজি তখন সিফ্যাং এর পা ধরে এবং বলে, প্লিজ আমাকে নিয়ে চলো। সিফ্যাং বলে, তোমার মতো অলস মেয়ে আমি আর দুটো দেখিনি। এটা বলে ও তখন সুয়ানজিকে নিয়ে যায়। এদিকে উতং এর মাস্টার এবং আন্টি হং উতংকে অনেক বকাঝকা দেয় এবং বলে সুয়ানজির কাছে ক্ষমা চাইতে, যেটাতে উতং বাধ্য হয়ে সুয়ানজির কাছে ক্ষমা চায়। সুয়ানজি তাদের সবার সাথে সিফ্যাং এর পরিচয় করিয়ে দিতে চায়, তবে ততক্ষণে সিফ্যাং সেখান থেকে চলে গিয়েছিল। সিফ্যাংকে সেখানে না পেলেও সুয়ানজি সেখানে সিফ্যাং এর একটি টোকেন পায়, যেখানে সিফ্যাং এর জন্ম তারিখ লেখা ছিল এবং আশ্চর্যজনকভাবে সিফ্যাং যেদিন জন্মেছে সুয়ানজিও সেই দিনই জন্মেছে, মানে ওদের জন্ম তারিখ একই ছিল। এরপর দেখা যায় যে সুয়ানজির বাবা সুয়ানজির উপর অনেক বেশি রাগ করছে, কারণ সুয়ানজি এত বড় হয়েও নিজেকে রক্ষা করতে পারে না। তবে লিংলং অনেকটা ইমোশনাল অ্যাক্টিং করে বাবার হাত থেকে সুয়ানজিকে বাঁচিয়ে নেয়। সুয়ানজি এবারের মতো বেঁচে যায়, তবে সুয়ানজির বাবা বলে যে তোমাকে খুব শীঘ্রই তলোয়ার চালানো শিখতে হবে, না হলে তোমাকে অনেক বড় শাস্তি পেতে হবে। পরের সিনে দেখানো হয় সুয়ানজি ওই টোকেনটি ফেরত দেওয়ার জন্য সিফ্যাং এর কাছে যায় এবং সিফ্যাংকে বলে, তোমার তো আমার সাথে বন্ধুত্ব করা উচিত, দেখো তোমার জন্ম তারিখ এবং আমার জন্ম তারিখ একই। তবে সিফ্যাং সুয়ানজির সাথে বেশি কথা না বলে মুখের উপরে দরজা দিয়ে দেয়। এরপর আমরা সিফ্যাংকে একটি ব্লসম গার্ডেনে দেখতে পাই, যেখানে ও একটি হার্বাল টি বানাচ্ছিল। ঠিক সেখানে গাছের উপরে সুয়ানজি ঘুমাচ্ছিল। তখন সেখানে দেখা যায় একটি স্নেক সুয়ানজির গায়ে উঠছে। মূলত এটা ছিল সিফ্যাংয়ের স্পিড বিস্ট। তো ওই স্নেকটিকে সুয়ানজি ধরে ফেলে, তবে ভয় পাওয়ার কারণে নিচে পড়ে যায়, যার কারণে সিফ্যাংয়ের হার্বাল টি নষ্ট হয়ে যায়। এবং সিফ্যাং যখন নিজের স্পিড বিস্টের এই অবস্থা দেখে তখন অনেক বেশি রেগে যায়। তবে তখনই হঠাৎ করে ওই স্নেকটি কোথাও গায়েব হয়ে যায়। সিফ্যাং তো এবার আরও বেশি রেগে যায়। এরপর দুজনে মিলেই সেই স্নেকটিকে খুঁজতে শুরু করে। তবে তখনই সেখানে একটি ঝড়ের মতো সৃষ্টি হয়। সিফ্যাং কোনো মতে ঝড়টিকে থামিয়ে দেয়, তবে ওরা দুজনই আশ্চর্যজনকভাবে একটি নদীর পাশে চলে এসেছিল। সিফ্যাংয়ের মনে হয় যে এই নদীর ভিতরেই হয়তো ওর স্নেক আছে, তবে নদীটি একটি ব্যারিয়ার দ্বারা সুরক্ষিত ছিল। সিফ্যাং সুয়ানজিকে বলে এটা ভেঙে ফেলতে, তবে সুয়ানজি রাজি হতে চায় না, কারণ ওর ফ্যামিলি অনেকদিন ধরে এটা সিল করে রেখেছে। যদি ও এটা খোলে তাহলে ওর বাবা হয়তো ওকে মেরেই ফেলবে। সিফ্যাং জোর করতে থাকে। সুয়ানজি বলে, আমাকে জোর করে লাভ নেই, আমি এমনিতেও এটা খুলতে পারবো না, কারণ আমার কাছে তেমন কোনোই শক্তি নেই। ও সিফ্যাংকে বিশ্বাস করানোর জন্য দেখাতে যায়, তবে হঠাৎ করে সুয়ানজির দ্বারাই ওই সিলটি খুলে যায়। সিফ্যাং তখন সুয়ানজিকে এখানেই থাকতে বলে এবং নিজে ভিতরে চলে যায়। সিফ্যাং যখন ভিতরে গিয়ে নিজের স্পিড বেস্ট খুঁজতে থাকে তখনই সেখানে একটি ড্রাগন চলে আসে এবং সিফ্যাংয়ের উপরে অ্যাটাক করে। সিফ্যাং ওই ড্রাগনের সাথে কিছুতেই পারছিল না। বাইরে থেকে সিফ্যাংয়ের আওয়াজ পেয়ে সুয়ানজিও ভিতরে চলে যায় এবং দেখতে পায় সিফ্যাং অনেকটা আহত হয়ে গিয়েছে এবং সেখানে অজ্ঞান হয়ে গিয়েছে। সুয়ানজি তাড়াতাড়ি সিফ্যাংয়ের মাস্কটি খুলে ফেলে এবং প্রথমবারের মতো সিফ্যাংয়ের মুখ দেখে। সিফ্যাংয়ের জ্ঞান ফেললে সিফ্যাং জিজ্ঞাসা করে ওর মাস্ক কোথায়। সুয়ানজি কিছু বলতে যাবে তার আগে সেখানে ওই ড্রাগনটি চলে আসে, যেটা দেখে সিফ্যাং তাড়াতাড়ি সুয়ানজিকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সুয়ানজি পড়ে গিয়ে ওর হাত একটি কাচের সাথে কেটে যায়, যেটাতে ওর রক্ত ভাসতে শুরু করে। যেটাতে সুয়ানজির হাত কেটে গিয়েছিল সেটা একটা ভাঙা আয়নার টুকরো ছিল। সুয়ানজি যখন সেটা হাতে নেয় তখন কিছু একটা ভীষণ দেখতে থাকে। এদিকে ফায়ার স্টোন ভাইব্রেশন করতে থাকে, যেটা দেখে সবাই বুঝে যায় সিক্রেট গ্রাউন্ড অর্থাৎ ওই রিভারের সিলটিকেও ভেঙে ফেলেছে। তাই তাড়াতাড়ি সবাই সেখানে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে সুয়ানজির কিছু একটা হয়ে গিয়েছিল। সুয়ানজির ভিতরে একটা অজানা শক্তি জেগে ওঠে। সুয়ানজির সাথে সাথে সিফ্যাংকে নিয়ে বাইরে বেরিয়ে আসে,
তখন সেখানে সেই ড্রাগনটিও চলে আসে। সুয়ানজির মাস্টার হাওচান এসে ওই ড্রাগনটিকে তাড়াতাড়ি আবারও সিল করে দেয়। এবার দেখা যায় সুয়ানজির বাবা সুয়ানজিকে অনেক বকাঝকা করছে এবং বলছে এবার তোমাকে কঠোর শাস্তি পেতে হবে। এরপর দেখা যায় মার্কস প্যালেস থেকে সেখানে সিফ্যাং এর সিনিয়ররা চলে এসেছিল এবং দেখতে পায় সিফ্যাং এর মুখে তো মাস্ক নেই, যেটা দেখে তারা অনেকটা রেগে যায়। সিফ্যাং বলে যে তার মাস্কটি হারিয়ে গিয়েছে। সিফ্যাং এর সিনিয়র বলে এর জন্য শাস্তি তো তোকে পেতেই হবে। পরে সিনে দেখা যায় যে সুয়ানজির বাবাকে সুয়ানজির বাবার অ্যাসিস্ট্যান্ট বলে সুয়ানজি যদি সাধারণ মেয়েই হয় তাহলে কি করে ওই ব্যারিয়ারটি ভাঙতে পারলো। কোথাও সুয়ানজি আবার রেস্টার অফ মুসা না তো। এটাতে সুয়ানজির বাবা চিন্তায় পড়ে যায় এবং বলে তুমি এসব কি বলছো, সুয়ানজি সাধারণ একজন মেয়ে আর ও আমার মেয়ে, ও কিছুতেই স্টার অফ মুসা হতেই পারে না। এদিকে লিংলং আসে সুয়ানজির কাছে এবং সুয়ানজিকে যে কোনো মূল্যে কান্না করতে বলে, না হলে ওকে শাস্তি পেতে হবে। এবার সুয়ানজি তো অনেক চেষ্টা করে কিন্তু কিছুতেই কান্না করতে পারে না। এটাতে লিংলং তখন সুয়ানজির চোখে ঝালের গুঁড়ো মাখিয়ে দেয় এবং ওকে কান্না করিয়ে বাবার কাছে নিয়ে যায়। প্রথমে বাবা এটা বিশ্বাস করে নিলেও পরে বুঝতে পারে যে এটা ওদের একটা ট্রিক। এরপর যা হওয়ার তাই হয়। সুয়ানজিকে শাস্তিস্বরূপ একটি বরফের গুহায় পাঠানো হয় যেখানে হাড় হিম করা ঠান্ডা ছিল। এদিকে আমরা সিফ্যাংকে দেখতে পাই যাকে অনেক বেশি মারা হচ্ছিল নিজের মাস্কটি হারিয়ে ফেলার জন্য। তখন সিফ্যাংয়ের বন্ধু প্যালেসের লর্ডকে বলে দয়া করে সিফ্যাংকে ক্ষমা করে দিন, সিফ্যাং তো একটা ভুল করে ফেলেছে, কিন্তু এখন যদি ওকে আপনি এভাবে টর্চার করেন তাহলে ও কী করে ফ্লাওয়ার কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এটাতে লর্ড তখন সিফ্যাংকে ছাড়তে রাজি হয়ে যায় কিন্তু বলে আগে তুই ফ্লাওয়ার কম্পিটিশন জিতে ফের, তারপর তোকে 13 পানিশমেন্ট দেওয়া হবে। ওই বরফের গুহার ভিতরে সুয়ানজিকে অনেক বেশি কষ্ট সহ্য করতে হচ্ছিল, যেটাতে এবার সবাই গিয়ে সুয়ানজির বাবার কাছে অনুরোধ করে যাতে সুয়ানজিকে ছেড়ে দেওয়া হয়। তবে সে কিছুতেই সুয়ানজিকে ছাড়তে রাজি হচ্ছিল না। তখনই আন্টি হং এসে বলে যে ফায়ার স্টোনটি আবারও ভাইব্রেট করতে শুরু করেছে। এটাতে সুয়ানজির বাবা তাড়াহুড়ো করে সেখানে যায়, তবে দেখতে পায় মাস্টার হাওচান আগে থেকে সেখানে এসে সবকিছু ঠিক করে দিয়েছে। এদিকে আমরা সিফ্যাংকে দেখতে পাই যে ওই গুহার বাইরে আসে সুয়ানজির সাথে দেখা করার জন্য, কারণ ও নিজের মাস্কটি আবারও ফেরত পেতে চায়। তবে কিছুতেই সিফ্যাং গুহার ভিতরে প্রবেশ করতে পারে না। তখন সিফ্যাং সেখানে লিটল সিক্স এবং লিংলং এর কথা শুনতে পায়, যেখানে ওরা বলাবলি করছিল যদি সুয়ানজিকে কাঁদানো না যায় তাহলে কিছুতেই ওকে এই শাস্তি থেকে বের করা যাবে না। এরপর আমরা ডেমন গুরু এবং ডেমন লর্ডকে দেখতে পাই যারা কিনা গড অফ অরের তলোয়ারটি খুঁজে বের করার কথা বলছিল। এদিকে লিটল সিক্স সুয়ানজির জন্য খাবার নিয়ে এসেছিল। সুয়ানজি খাবারগুলো খেতে শুরু করে এবং বুঝতে পারে যে ওর টেস্ট সেন্স ফিরে এসেছে। লিটল সিক্স অনেকটা এক্সাইটেড হয়ে যায় এবং বলে সুয়ানজি একটু কান্নার চেষ্টা করো, দেখো তুমি কান্না করতে পারো কিনা। তবে সুয়ানজি অনেক চেষ্টা করেও কান্না করতে পারে না। এরপর লিটল সিক্স লিংলংকে এই বিষয়টা জানায়। তখন সেখানে ওরা একটি বই পায় যেটা কিনা সিফ্যাংয়ে ভুলবশত ফেলে গিয়েছিল। বইটিতে গুদিয়াও নামের একটি রাক্ষসী পাখির বিষয়ে লেখা ছিল, যে পাখির শিং দ্বারা যে কোনো মানুষকে কান্না করানো সম্ভব। এবার লিটল সিক্স এবং লিংলং তো এটা জানতো ফ্লাওয়ার কম্পিটিশনে যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোর মধ্যে একটিতে গুদিয়াও পাখিকে ধরার টাস্কও দেওয়া হবে। তার মানে গুদিয়াও পাখিকে ধরার জন্য ওদেরকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। লিটল সিক্স এবং লিংলং এই বিষয়ে সবার সাথে কথা বলতে যায় এবং সবাই এতে রাজিও হয়ে যায়। তবে কম্পিটিশনে কে কে অংশগ্রহণ করবে এটা নিয়ে একটি লটারি করা হতো। লিটল সিক্স এখানে নিজের নামের জায়গায় সুয়ানজির নাম লিখে দেয় এবং লটারিতে সুয়ানজির নামও ওঠে। এবার নিয়ম অনুযায়ী সুয়ানজিকেও তো কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। সুয়ানজির বাবা অনেক রেগে যায় লিংলং এবং লিটল সিক্সের উপরে এবং বলে কম্পিটিশন থেকে ফিরে আসলে সে সুয়ানজিকে আবার ওই জেলের ভিতরে ঢুকাবে। লিংলং নিজের বাবাকে বোঝায় এবং বলে হতে পারে যে সুয়ানজি এই কম্পিটিশনের ভিতর দিয়ে নিজের সকল ইমোশন ফেরত পাবে। মাস্টার হাওচানা তখন লিংলং এর কথায় এগ্রি হয়, যেটাতে এবার সুয়ানজির বাবা রাজি হয়ে যায়। এরপর সুয়ানজিকে সেই গুহা থেকে মুক্ত করা হয়। সুয়ানজি সিফ্যাং এর সাথে দেখা করতে যায় এবং সিফ্যাং এর কাছে ক্ষমা চায় যে ওর জন্যই সিফ্যাংকে এত কিছু সহ্য করতে হলো এবং সিফ্যাং নিজের মাস্কটিও হারিয়ে ফেলেছে। তবে সিফ্যাং তো এসব সরি টরি শুনতে চায় না। সিফ্যাং জোর করে সুয়ানজিকে রিভারের কাছে নিয়ে আসে এবং তাড়াতাড়ি এই ব্যারিয়ারটি ভাঙতে বলে, কারণ ও ভিতরে গিয়ে নিজের মাস্কটি নিয়ে আসবে। সুয়ানজি কিছুতেই রাজি হতে চায় না, কারণ এটা করলে ওকে আবারও শাস্তি পেতে হবে।
এটাতে তখন সিফ্যাং বলে, চলো আমাদের মধ্যে একটা ডিল হয়ে যাক। আমি তোমাকে গুদিয়াও পাখির শিং পেতে সাহায্য করব, যাতে তুমি কান্না করতে পারো। তার বদলে তুমি এই সিক্রেট গ্রাউন্ডের ব্যারিয়ারটি ভাঙবে, আমি যাতে ওই মাস্কটি খুঁজে আনতে পারি। সুয়ানজি এটাতে রাজি হয়ে যায় এবং দুজনের মধ্যে পিঙ্কি প্রমিস করে এই ডিলটি করে নেয়। সুয়ানজিকে দেখে সিফ্যাংয়ের অদ্ভুত রকমের ফিলিংস হচ্ছিল। এবার এটা কীরকম ফিলিংস সেটা তো সিফ্যাং নিজেও জানতো না। এরপর কম্পিটিশনের সিন দেখানো হয়, যেখানে সুয়ানজি সবার কাছে গিয়ে অনুরোধ করে যাতে ওকে উড়িয়ে নিয়ে যায়, কারণ ও নিজে তো উঠতে পারতো না। তবে লিটল সিক্স নিষেধ করে দেয়, সিফ্যাংও নিষেধ করে দেয়। এরপর সুয়ানজি নিজের বাবার কাছে যায়, তবে মাস্টার হাউচেন তখন বলে তুমি আমার সাথে এসো, যেটাতে সুয়ানজির বাবা রাজি হয়ে যায়। সুয়ানজি এবার মাস্টার হাউচেনের সাথে যেতে শুরু করে। যখন ওরা সবাই নিজেদের গন্তব্যে পৌঁছে যায়, তখন মাস্টার হাউচেন সুয়ানজিকে একটি টেলিপোর্ট হওয়ার মেশিন দেয়, কারণ সবসময় সে সুয়ানজির সাথে থাকতে পারবে না, কারণ সুয়ানজিকে কম্পিটিশনে অংশগ্রহণ করতে হবে। এবং সুয়ানজি এই মেশিনটি দ্বারা যখন খুশি যেখানে ইচ্ছা মুহূর্তের মধ্যেই যেতে পারবে। সুয়ানজি এরপর ওই মেশিনটি নিয়ে টেলিপোর্ট হওয়ার প্র্যাকটিস করতে থাকে। তবে সোজা সিফ্যাংয়ের বাথটাবে যেয়ে পৌঁছায়, যেখানে সিফ্যাং তো গোসল করছিল। হঠাৎ করে সুয়ানজিকে এখানে দেখে অনেকটা অবাক হয়ে যায়। এর মধ্যেই সুয়ানজি আবার বাথটাবের ভিতরে টেলিপোর্ট হওয়ার মেশিনটি খুঁজতে থাকে। এটা দেখে সিফ্যাং তো আরও বেশি লজ্জায় পড়ে যায় এবং তাড়াতাড়ি সুয়ানজিকে সেখান থেকে বের করে দেয়। এরপর আমরা একটি মৎস্যকুমারকে দেখতে পাই, যার নাম ফ্যান্ড্রু। এখানে ডেমন ফ্যান্ড্রুকে অনেক বেশি টর্চার করছিল এবং জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলে দাও যে 4 ডিমেনশন কিভাবে আমি আনলক করব। তবে কিছুতেই বলতে রাজি হয় না ফ্যান্ড্রু। এটা দেখে ডেমন ফেন্ড্রুর ভাতিজাকে সেখানে নিয়ে আসে এবং বলে, তুমি যদি না বলো তাহলে ওকে মেরে ফেলা হবে। এটাতে ফেন্ড্রু ভয় পেয়ে যায় এবং বলার জন্য রাজি হয়ে যায়। ফেন্ড্রু বলে 4 ডিমেনশন অনেক শক্তিশালী গডরা মিলে বানিয়েছে এবং এটা খোলার শুধুমাত্র একটি উপায় রয়েছে। 4টা ডিমেনশন খোলার জন্য তোমাকে 4টা স্পিরিচুয়াল কি লাগবে, যেটা কিনা মর্টাল ওয়ার্ল্ডের বড় 5টি কমিউনিটির কাছে সুরক্ষিত অবস্থায় আছে। ডেমন বলে, ঠিক আছে মেনে নিলাম, কিন্তু যদি তুই কোনো অক্ষরে মিথ্যা কথা বলিস তাহলে কিন্তু তোর বংশ আমি নির্বংশ করে দেবো। এইদিকে তখন লিটল সিক্স, লিংলং, সিফ্যাং এবং সুয়ানজি এসেছিল গুদিয়াও পাখিকে ধরার জন্য। ডেমনের একজন সঙ্গী এসে বলে তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে, ডেমন হান্টাররা চলে এসেছে, যেটাতে ডেমন মারমেড ফ্যান্ড্রুকে সেখানে ফেলেই চলে যায়। তবে সেখানে থাকা ফক্স ডেমনটি আসে ফ্যান্ড্রুকে খাওয়ার জন্য। ফ্যান্ড্রু ওর উপরে ম্যাজিক করে দেয়, যেটাতে ফক্স ডেমন পাগল হয়ে নিজেদের লোকের উপরে অ্যাটাক করতে থাকে। ফ্যান্ড্রু এরপর নিজের ভাতিজার কাছে যায় এবং বলে তাড়াতাড়ি সবাইকে গিয়ে খবর দিতে, যাতে তারা নিজেদের থাকার জায়গা চেঞ্জ করে নেয়। এইদিকে সিফ্যাং গুদিয়াও পাখি ধরার জন্য একটি ট্র্যাপ সেট করে এবং গুদিয়াও পাখি সেখানে চলেও আসে। তবে সুয়ানজি পড়ে গিয়ে নিজের হাতে ব্যথা পায় এবং সেখান থেকে রক্ত বের হতে থাকে, যেটা দেখে গুদিয়াও পাখি আরও বেশি শক্তিশালী হয়ে যায়, কারণ রক্ত দেখলে গুদিয়াও পাখির মাথা ঠিক থাকে না এবং অনেক বেশি রেগে যায়। 4 জন কোনো মতে নিজেদের প্রাণ বাঁচিয়ে একটি গুহার ভিতরে চলে আসে। ওই গুহার ভিতরে ওরা ফেন্ড্রুকে দেখতে পায়। তখনই সেখানে গুদিয়াও পাখি আবারও চলে আসে এবং গুহার মুখ দিয়ে ঢোকার চেষ্টা করে, যেটা দেখে লিটল সিক্স, সিফ্যাং এবং লিংলং মিলে ওই পাখিটিকে আটকানোর চেষ্টা করে নিজেদের পাওয়ার দিয়ে। তবে লিটল সিক্স এবং লিংলং পেরে ওঠে না এবং নিচে পড়ে যায়। ওই পাখির সাথে সিফ্যাংও আর বেশিক্ষণ পেরে উঠতো না, যেটা দেখে ফেন্ড্রু এবার ওদেরকে সাহায্য করার জন্য নিজের ম্যাজিক ব্যবহার করে গুদিয়াও পাখিকে বরফে পরিণত করে। তবে এটা মাত্র কিছুক্ষণের জন্যই ছিল। কিছুক্ষণ পর গুদিয়াও বার্ড আবারও জেগে উঠবে। সিফ্যাং সবাইকে বলে তাড়াতাড়ি গুদিয়াও পাখির উপরে এই সময় অ্যাটাক করার জন্য। তবে তার আগে গুদিয়াও পাখি আবারও জেগে ওঠে এবং ওই গুহার দরজা ভেঙে ভিতরে ঢুকে পড়ে, সবার উপরে অ্যাটাক করে, যেটা দেখে সুয়ানজি এবার রেগে যায়। সুয়ানজির ভিতরে আস্তে আস্তে আবারও সেই পাওয়ার জেগে উঠতে থাকে। সেখানে আমরা ওই ভাঙা আয়নার আরেকটি টুকরোকে দেখতে পাই। সুয়ানজি এবার আকাশে ভাসতে শুরু করে এবং ওর ভিতরে ওই পাওয়ার একেবারে জেগে উঠেছিল। সুয়ানজি একবারে ওই গুদিয়াও পাখিকে মেরে ফেলে। যদিও সবাই সেখানে অজ্ঞান অবস্থায় ছিল, তবে লিটল সিক্সের একটু একটু জ্ঞান ফেরে এবং ওইটা দেখে ফেলে আর সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর দেখানো হয় যখন সুয়ানজির জ্ঞান ফেরে তখন লিটল সিক্স ওর সাথে দেখা করতে আসে। লিটল সিক্স এখানে সুয়ানজিকে সবকিছু বলে যে ও নিজে চোখে দেখেছে সুয়ানজি কিভাবে গুদিয়াও পাখিকে মেরে ফেলেছে। সুয়ানজি তো এবার চিন্তায় পড়ে যায়, কোনো আত্মা ওর ভিতরে ঢুকে পড়েনি তো। এতে লিটল সিক্স ওকে চিন্তা করতে নিষেধ করে
এবং বলে হয়তো গডই সুয়ানজিকে সাহায্য করেছে। আর লিটল সিক্স সুয়ানজিকে এটাও বলে যাতে ও এই বিষয়ে অন্য কাউকেই না জানায়। তখন সেখানে আন্টি হং এবং মাস্টার হাউচ্যান চলে আসে। মাস্টার হাউচ্যান লিটল সিক্সকে জিজ্ঞাসা করে আসলে গুহায় হয়েছিলটা কি, এত শক্তিশালী গুদিও পাখিকে আসলে মারলটাকে। লিটল সিক্স মাস্টার হাউচ্যানকে মিথ্যা বলে দেয় যে ওরা কিছুই জানে না, ওরা নাকি সেই সময় অজ্ঞান ছিল। এরপর সুয়ানজি যায় সিফ্যাং এর সাথে দেখা করার জন্য। সিফ্যাং এখানে সুয়ানজির জন্য মেডিসিন নিয়ে এসেছিল, তবে সুয়ানজি সেই মেডিসিন আবার সিফ্যাং এর হাতেই লাগিয়ে দেয় এবং বলে আমি আবারও জেলে যাওয়ার আগে তোমার মাস্কটি তোমাকে খুঁজে দিতে চাই। এদিকে ডেমন লর্ড তো অনেক বেশি চিন্তায় ছিল যে কি করে এত শক্তিশালী গুদিও পাখিকে একজন মেরে ফেলতে পারে, যেটাতে ডেমন তখন বলে লিংলং, যে কিনা সেই একই দিনে জন্ম নিয়েছে যেদিনকে স্টোর অফ মুসার জন্ম নেওয়ার কথা ছিল, অর্থাৎ হতে পারে লিংলংই আসলে গড অফ অর। এখানে আমি তোমাদেরকে বলে দিই, গড অফ অর যখন ক্যানেলে ঢুকতে যাবে তখন সেখানে থাকা পুকুরে পড়ে গিয়েছিল, এই কারণে সে পৃথিবীতে আসতে একদিন দেরি করে ফেলেছে। না হলে লিংলং এবং সুয়ানজি একই দিনে জন্ম নিত, যেহেতু তারা যমজ বোন ছিল। এখন যেহেতু লিংলং ঠিক সময় মতো জন্ম নিয়েছিল এবং সুয়ানজি একদিন লেট হয়ে গিয়েছিল জন্ম নিতে, তাই সবার মনে হচ্ছিল যে লিংলংই আসলে গড অফ অর। এদিকে লিংলং তো অনেক বেশি কান্নাকাটি করছিল, কারণ গুদিও পাখির শিং নষ্ট হয়ে গিয়েছে। তাহলে এখন সুয়ানজি কি করে কান্না করবে? সুয়ানজি এবং সিফ্যাং একটি জায়গায় খাবার খেতে যায়। এদিকে আমরা ফেনরুকে দেখতে পাই যে আহত অবস্থায় পড়েছিল, তবে গ্রামবাসীরা দেখে ভাবে হয়তো ফেনরু কোনো ডেমন, তাই ওকে ধরে নিয়ে যেতে থাকে। সুয়ানজি নিজের জীবনের কথা বলে সিফ্যাং এর কাছে অনেকটা দুঃখ প্রকাশ করছিল। সিফ্যাং তখন সুয়ানজিকে সান্ত্বনা দেয়। এতে তখন সুয়ানজি অনেকটা খুশি হয়ে যায় এবং সিফ্যাং এর সাথে মজা করতে থাকে। সিফ্যাং নিজের আঙুলে সস লাগায় এবং বলে দেখো, এটা তুমি চাইলেও খেতে পারবে না, এরকমই অনেক জিনিস আছে যা চাইলেও কেউ পায় না। এটাতে সুয়ানজি তখন সাথে সাথে সিফ্যাং এর আঙুলে লেগে থাকা সস খেয়ে নেয় এবং বলে দেখো আমি খেয়ে নিলাম। এটাতে সিফ্যাং অবাক হয়ে যায়। এদিকে ফেনরুকে সবাই বন্দি করে নিয়ে যাচ্ছিল। সিফ্যাং এটা দেখে ঠিক করে যে ফেনরুকে বাঁচাবে। লিটল সিক্স বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো, একজন ডেমনকে আমরা কেন বাঁচাতে যাব? সিফ্যাং বলে যেমন মানুষদের মধ্যেও খারাপ ভালো আছে তেমন ডেমনদের মধ্যেও খারাপ ভালো আছে, তাই আমি ফেনরুকে বাঁচাতে চাই। তাছাড়া গুহার ভিতরে ফেনরু আমাদেরকে বাঁচানোর চেষ্টা করেছিল। এটাতে সবাই রাজি হয়ে যায়। এরপর লিটল সিক্স এবং সিফ্যাং মিলে যায় ফেনরুকে ছাড়ানোর জন্য এবং লিংলং আর সুয়ানজি একটি জায়গায় তাদের জন্য অপেক্ষা করছিল। তবে তখনই সেখানে ডেমন চলে আসে। মূলত লিংলংকে মারার জন্য ওখানে এসেছিল এবং লিংলংয়ের গলা টিপে ধরে, যেটা দেখে সুয়ানজির তো অনেক বেশি রাগ হতে থাকে। সুয়ানজির ভিতরে থাকা পাওয়ার আবারও জেগে উঠতে থাকে। তবে সময় মতো সেখানে মাস্টার হাউচ্যান চলে আসে এবং লিংলংকে বাঁচিয়ে নেয়, যেটাতে সুয়ানজিও এবার শান্ত হয়ে যায়। এরপর দেখা যায় যে লিটল সিক্স এবং সিফ্যাং ফেনরুকে বাঁচিয়ে নিয়ে এসেছিল এবং ওরা সবাই মিলে একটি নদীর পাড়ে বসেছিল। ফেনরু সুয়ানজির দিকে তাকিয়ে হাসছিল, যেটাতে সুয়ানজি জিজ্ঞাসা করে আমরা দুজন কি একে অপরকে চিনি? ফেনরু এতে কিছুই বলে না এবং নিজেকে হিল করে আবারও নদীতে চলে যায়। যাওয়ার আগে সিফ্যাং এর হাতে একটি মুক্তো দিয়ে যায়। আসলে মৎস্যকুমারদের চোখের পানি দিয়ে এই মুক্তো তৈরি হতো এবং এই মুক্তো জিভের তলায় রাখার কারণে যে কেউ কান্না করতে পারত। ফেনরু সুয়ানজিকে বলে তোমাকে জাদুর আয়নার সবগুলো টুকরো খুঁজে বের করতে হবে, তাহলে তুমি তোমার ইমোশন ফেরত পাবে এবং জানতে পারবে যে তুমি আসলে কে। সুয়ানজি বলে আমি তো সুয়ানজি, আর কি জানার আছে? তবে মারম্যান ফেনরু এর কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। সবাই ঠিক করে মার্কস প্যালেসে গিয়ে ফেনরুর সাথে দেখা করবে, তবে সিফ্যাং সবাইকে নিষেধ করে, বলে যে মার্কস প্যালেসে মেয়েদের ঢোকার নিয়ম নেই। যেটাতে লিটল সিক্স বলে আচ্ছা তাহলে এই জন্য তোমরা সবাই মাস্ক পরে থাকো আর পর্দা করো। আমি তো এখন তোমার মুখ দেখে ফেলেছি, তার মানে কি এখন আমাকে তোমাকে বিয়ে করতে হবে নাকি? সিফ্যাং বলে আলতু ফালতু কথা বলা বন্ধ করো। এদিকে দেখানো হয় ডেমন লর্ড ওই ডেমনের উপর অনেক বেশি রাগ করছে যে সে কেন লিংলংকে মারতে পারেনি। বলে 16 বছর আগে যদি গড অফ অরকে খুঁজে বের করতে পারতে তাহলে আজ এত কষ্ট করতে হতো না। যেটা তো ডেমন বলে আমাকে ক্ষমা করবেন, আমি এবার নিজের কাজ ঠিক মতো করবো। এদিকে সুয়ানজি হঠাৎ করে খিদে পেয়ে গিয়েছিল, তাই লিটল সিক্স এবং সিফ্যাং যায় মাছ ধরার জন্য। তখন লিংলং সুয়ানজিকে একটি খাতা দেয় এবং বলে নিজের পছন্দের মানুষ যাকে ও ভালোবাসে তার নাম এখানে লিখতে।
এবার স্বাভাবিকভাবে যে তোর কোনো ইমোশন ছিল না এবং ভালোবাসা সম্পর্কে কিছুই বুঝতো না, তাই সেখানে লিটল সিক্সের নাম লিখে দেয়। এরপর সবাই বাড়িতে ফিরে আসে। সোয়ানজি নিজের বাবার সামনে কান্না করে দেখায়, যেটাতে এবার সোয়ানজির বাবাও মেনে নেয়। মাস্টার হাওচান তো সোয়ানজিকে দেখে হাসতে থাকে। এ থেকে আমরা বুঝতে পারি হয়তো সে আগে থেকেই টের পেয়ে গিয়েছে যে সোয়ানজি এখনো নিজের ইমোশন ফেরত পায়নি, বরং কোনো না কোনো ট্রিক খাটিয়ে কান্না করছে। এরপর মাস্টার হাওচান সোয়ানজির সাথে কথা বলে। মাস্টার হাওচান বলে, আমি তোমাকে এবার আমার মাস্টারের কাছে নিয়ে যাব, সেখানে তুমি ট্রেনিং নিতে পারবে এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী হতে পারবে। সোয়ানজি এতে রাজি হয়ে যায়। এরপর সোয়ানজি সিফ্যাংয়ের সাথে দেখা করে এবং সিফ্যাংকে নিয়ে সিক্রেট গ্রাউন্ডের কাছে যায়। তবে এবার রিভারের ব্যারিয়ার আরও ভাঙে না, বরং ওর কাছে যে টেলিপোর্ট হওয়ার মেশিন ছিল সেটা দিয়ে সিফ্যাংকে ভিতরে নিয়ে যায়। সিফ্যাং সেখানে গিয়ে নিজের মাস্কটি খুঁজে পায়। তবে তখনই সেখানে ওই ড্রাগন চলে আসে এবং পাড়া দিয়ে মাস্কটি ভেঙে দেয় এবং ড্রাগনটি সিফ্যাংয়ের উপরে অ্যাটাক করতে যায়। তবে সময় মতো সোয়ানজি আবারও টেলিপোর্ট হয়ে সিফ্যাংকে নিয়ে বাইরে চলে আসে, কিন্তু তখনই সেখানে আবার সিফ্যাংয়ের মাস্টার চলে আসে। সিফ্যাংয়ের মাস্টার সিফ্যাংয়ের মুখে মাস্ক না দেখে অনেক বেশি রেগে যায় এবং বলে, তোমাকে এর জন্য পানিশমেন্ট পেতে হবে। সোয়ানজি মাস্টারকে বলে, সিফ্যাং মাস্কটি খোঁজার জন্য নিজের জীবন ঝুঁকিতে ফেলেছিল। আপনার কাছে সিফ্যাংয়ের জীবন বেশি নাকি ওই মাস্কটা বেশি? এটা দেখে হাওচান তখন মাস্টারকে মনে করিয়ে দেয় যে সে এখানে মিটিংয়ের জন্য এসেছে। তাই মাস্টার আর কথা না বাড়িয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় যে সিফ্যাং মাস্টারের রুমের সামনে হাঁটু গেড়ে বসে আছে, যেটা দেখে সোয়ানজি সিফ্যাংয়ের কাছে আসে এবং বলে, তোমার মাস্টার তো দেখছি অনেক বেশি খারাপ, শুধুমাত্র একটি মাস্কের জন্য তোমাকে এভাবে এখানে বসিয়ে রেখেছে। তবে সিফ্যাং তো সোয়ানজির এই ভুল ধারণাটা ভাঙাতে চায় যে মাস্টার ওকে এভাবে এখানে বসিয়ে রাখেনি, বরং ও নিজেই ক্ষমা চাওয়ার জন্য এভাবে বসে আছে। তখনই সেখান থেকে সিফ্যাংয়ের কিছু সিনিয়ররা যাচ্ছিল, যেটা দেখে সিফ্যাং তখন সোয়ানজিকে জড়িয়ে ধরে যাতে ওরা সোয়ানজিকে দেখতে না পায়। এরপর সোয়ানজি সিফ্যাংকে একটি মিষ্টি ফল খেতে দেয়। যাই হোক, এরপর সিফ্যাং নিজে মাস্টারের সাথে দেখা করে, যেখানে মাস্টার তো এখন ওর উপরে রেগেছিল। বলে যে তোমাকে তো 13 পানিশমেন্ট পেতেই হবে এবং তার আগে তোমাকে ফ্লাওয়ার কম্পিটিশন জিততে হবে। যাও, নিজে ভালো করে প্রস্তুতি নাও। এদিকে লিংলং এবং উতংয়ের মধ্যে আবারও ঝামেলা বেঁধে যায়। উতং বলে, দেখা যাক ফ্লাওয়ার কম্পিটিশনে কারা জেতে, তারপর তোমাকে আমি দেখে নেব। পরের দিন ফ্লাওয়ার কম্পিটিশন শুরু হয়ে যায়, যেখানে 5টি সেক্টর লিডার, মাস্টার এবং স্টুডেন্টরা হাজির ছিল। তখন সেখানে ওই 5টি কমিউনিটির প্রধান মাস্টার চলে আসে এবং প্রধান মাস্টার হচ্ছে সুয়ানজি এবং লিংলংয়ের বাবা। তো সে বলে, এই ফ্লাওয়ার কম্পিটিশনে যে সেক্টর স্টুডেন্ট জিতবে সেই সেক্টকে পরবর্তী 4 বছরের জন্য পুরো কমিউনিটির উপরে শাসন করার দায়িত্ব দেওয়া হবে। এরপর সে নিজের তলোয়ার দ্বারা প্রতিযোগী সিলেক্ট করে। প্রথম রাউন্ডে তুরান নামে একটি ছেলে এবং সিফ্যাংকে সিলেক্ট করা হয়। এরপর দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। তুরান নামের ওই ছেলেটি নিজের ম্যাজিক্যাল তলোয়ার বের করে এবং সেটা দিয়ে সিফ্যাংয়ের উপরে অ্যাটাক করে, যেটা পুরোপুরি নিষিদ্ধ ছিল। তারপরও সিফ্যাং কোনোরকম জাদুবিদ্যা ব্যবহার না করে এই রাউন্ডে জিতে যায়। সেকেন্ড রাউন্ডের জন্য সিলেক্ট করা হয় উতং এবং লিফ্যান নামে একটি ছেলেকে। এরপর ওদের মধ্যে ফাইট শুরু হলে উতং তো খুব সহজেই লিফ্যাংকে হারিয়ে দেয়। এরপর আমরা আরেকটি সেক্টর লিডার লিংচিকে দেখতে পাই, যে কিনা নিজের স্টুডেন্টদের উপরে অনেক বেশি রাগ করছিল, কারণ ওরা কোনো সময় ফ্লাওয়ার কম্পিটিশনে জিততেই পারেনি। স্টুডেন্টরা মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন সেখানে ওই ডেমন চলে আসে এবং লিংচিকে একটি এনার্জি পিল দেয়, যেটা খেয়ে লিংচি তো অনেক বেশি শক্তিশালী অনুভব করছিল নিজেকে। ডেমনটি বলে, তোমাকে আমি এরকম আরও পিল দেবো, কিন্তু তার বদলে তোমাকে আমাকে স্পিরিট কি খুঁজে পাওয়ার জন্য সাহায্য করতে হবে। লিংচি এতে রাজি হয়ে যায় লোভে পড়ে। এদিকে সুয়ানজি অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করছিল, তবে কিছুতেই নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারছিল না। তখন সেখানে সিফ্যাং আসে এবং সুয়ানজিকে গাইড করতে থাকে। প্রথমবারের মতো সুয়ানজি নিজের ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করতে পারে। এরপর ওরা দুজন একসাথে কথা বলতে থাকে, যেখানে দুজনই জানতে পারে যে ওদের দুজনেরই মা নেই। সুয়ানজি বলে, আমি তো ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, কিন্তু আমার মায়ের মৃত্যুতে আমার কান্না আসেনি, কারণ আমার কাছে তো কোনো ইমোশনই নেই। এটাতে সিফ্যাং তখন ওকে সান্ত্বনা দেয় এবং প্রমিস করে যে 4 বছর পর ওরা সবাই মিলে একটি মিশনে বেরোবে এবং সুয়ানজির ইমোশন ফিরিয়ে আনার জন্য ওই আয়নার টুকরোগুলো একত্রিত করবে। সুয়ানজি তখন বলে, তাহলে আমাকে প্রমিস করো। ওরা এখানে আবারও পিঙ্কি প্রমিস করে। পরের দিন ফ্লাওয়ার কম্পিটিশন শুরু হলে প্রথম রাউন্ডে লিংচি স্টুডেন্ট জিতে যায়।
ডেমনের দেওয়া ওই এনার্জি পিল খেয়ে। এরপরের রাউন্ডে ছিল উতং এবং লিটল সিক্স। দুজনের মধ্যে ফাইট হতে শুরু করে, তবে উতং এখানে নিজের ম্যাজিক্যাল স্পেল ইউজ করতে চায়। লিটল সিক্স বেঁচে গেল সেটা পিছনে থাকা সুয়ানজির দিকে যেতে থাকে। সময় মতো সিফ্যাং এসে সুয়ানজিকে বাঁচিয়ে নেয়। উতং তো সুয়ানজি এবং লিটল সিক্সকে নিয়ে মজা উড়াতে থাকে। উতংকে এই রাউন্ডের উইনার হিসেবে ঘোষণা করা হয়, তবে লিডার চু বলে দেয় পরের বার থেকে যেন কেউ স্পেল ইউজ না করে, কারণ এটা নিয়মের বিরুদ্ধে। ওরা সবাই মিলে উতংয়ের উপর অনেকটা রেগেছিল। সবাই মিলে ওর কাছ থেকে প্রতিশোধ নিতে চায়। সিফ্যাং বলে আমার কাছে একটি আইডিয়া আছে। সিফ্যাং পোস্টারে লেখে যে আমার একটি স্নেক হারিয়ে গিয়েছে, যদি কেউ খুঁজে দিতে পারে তাহলে তাকে আমি 10টা রৌপ্য মুদ্রা দেব। উতংও সিফ্যাংয়ের এই পাতা ফাঁদে পা দিয়ে দেয় এবং জঙ্গলে চলে যায় স্নেক খোঁজার জন্য। তবে তখনই ও একটি জালে ফেসে যায়। মূলত এটাই ছিল ওদের পাতা ফাঁদ। এখানে উতং বলে আমাকে ছেড়ে দাও, তবে ওরা বলে তুমি আগে সুয়ানজির কাছে ক্ষমা চাবে, তারপর তোমাকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু উতং এতে রাজি হয় না, যেটা শুনে সবাই মিলে উতংকে ওই অবস্থায় ওখানে রেখে চলে যেতে শুরু করে। যাওয়ার আগে সিফ্যাংয়ের পকেট থেকে একটা হেয়ার পিন পড়ে যায়, যেটা কিনা সিফ্যাংয়ের মায়ের ছিল। সিফ্যাং যখন সেটা বুঝতে পারে তখন সেটা ফেরত নেওয়ার জন্য আবারও জঙ্গলে আসে। ততক্ষণে উতং ছাড়া পেয়ে গিয়েছিল। উতংই সিফ্যাংয়ের সেই হেয়ারপিনটা নিয়েছিল। হঠাৎ করে উতং সেখানে চলে আসে এবং সুয়ানজিকে আটকে নেয়। উতং সিফ্যাংকে বলে তাড়াতাড়ি আমার কাছে ক্ষমা চাও, না হলে সুয়ানজির মুখ আমি এই হেয়ারপিন দিয়ে নষ্ট করে দেবো। এটাতে সিফ্যাংয়ের কাছে আর কিছু করা থাকে না। ও তখন ক্ষমা চাওয়ার জন্য নিচু হতে থাকে, তবে তার আগেই সিফ্যাং সুযোগ বুঝে উতংয়ের উপরে অ্যাটাক করে দেয় এবং সুয়ানজিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে নিজের হেয়ারপিনটা আর নিতে পারে না, সেটা উতংয়ের কাছেই ছিল। পরের সিনে দেখা যায় যে লিংলং এবং সুয়ানজি ছেলেদের ছদ্মবেশ নিয়ে বয়েজ হোস্টেলে আসে উতংয়ের কাছ থেকে সেই হেয়ারপিন নেওয়ার জন্য। সুয়ানজি সেখানে থাকা বয়েজ বাথরুমে ঢুকে পড়ে এবং কোনো মতে সেই হেয়ারপিনটা খুঁজে বের করে। তবে তখনই সেখানে উতং চলে আসে। উতং পিছন থেকে সুয়ানজিকে দেখে নেয় এবং ওর পিছু করতে থাকে, তবে সুয়ানজি ততক্ষণে সেখান থেকে পালিয়ে গিয়েছিল। উতং সেখানে লিংলংকে দেখতে পায়, এতে মনে করে হয়তো লিংলংই চুরি করতে এসেছে। এখানে উতংয়ের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল উতং লিংলংকে পছন্দ করতে শুরু করেছে। তো উতং লিংলংয়ের কাছ থেকে হেয়ারপিনটা চায়। লিংলং খেয়াল করে যে উতং তো গোসল করতে করতেই চলে এসেছে, এমনকি নিজের কাপড়টাও ঠিকভাবে পরেনি। এটা দেখে লিংলং ভয় পেয়ে যায় এবং উতংকে একটা থাপ্পড় মেরে সেখান থেকে চলে যায়। প্রথমে উতং রেগে গেল, পরে হাসতে থাকে। এদিকে সুয়ানজি এসেছিল সিফ্যাংয়ের কাছে এবং সিফ্যাংকে হেয়ারপিনটা ফেরত দেয়। সিফ্যাং খেয়াল করে যে সুয়ানজির তো অনেকটা আঘাত লেগেছে, তাই তখন সেখানে মেডিসিন লাগিয়ে দিতে থাকে। সিফ্যাং জিজ্ঞাসা করে তুমি হেয়ারপিনটা কি করে আনলে? সুয়ানজি তখন বলে যে ও বয়েজ হোস্টেলে গিয়েছিল এবং সেখান থেকে উতংয়ের কাছ থেকে চুরি করে এনেছে। এটা শুনে সিফ্যাং তো অবাক হয়ে যায় যে সুয়ানজি বয়েজ হোস্টেলে গিয়েছিল। জিজ্ঞাসা করে তুমি মেয়ে হয়ে বয়েজ হোস্টেলে গিয়েছো, তোমার কি একটু লজ্জা করেনি? সুয়ানজি বলে এই লজ্জাটা আবার কি করে করে। সিফ্যাং সুয়ানজিকে বোঝায় যে ছেলে মেয়ে পুরোই আলাদা। যখন তারা একে অপরের সংস্পর্শে আসে বা একে অপরের পার্সোনাল কোনো জিনিস দেখে ফেলে তখন তাদের লজ্জা হওয়া উচিত। এরাতে তখন সুয়ানজি বলে এখন তো আমিও তোমার কাছে আছি, তার মানে কি তোমার লজ্জা হচ্ছে? এটা শুনে সিফ্যাং তো পুরোই শকড হয়ে যায়, কি বলবে বুঝতে পারছিল না, কারণ সুয়ানজির কাছে গেলে সত্যি সত্যি ওর কেমন যেন ফিলিংস হতো। তখনই সিফ্যাং বুঝতে পারে সেখানে সিফ্যাংয়ের ক্লাসমেটরা আসছে, তাই তাড়াতাড়ি সেখানে সুয়ানজিকে নিয়ে শুয়ে পড়ে এবং সুয়ানজিকে আগলে রাখে যাতে ওরা কেউ সুয়ানজিকে না দেখতে পায়। সিফ্যাংয়ের ক্লাসমেটরা এখানে সিফ্যাংকেই দেখার জন্য এসেছিল। যখন দেখতে পারে যে সিফ্যাং ঘুমিয়ে পড়েছে তখন ওরা ওখানে বসে আড্ডা দিতে থাকে। এরকম আড্ডা দিতে দিতে অনেকটা সময় পেরিয়ে যায়। এরপর যখন ওরা চলে যায় আমরা দেখতে পাই সুয়ানজি তো ততক্ষণে ঘুমিয়ে পড়েছিল, যেটা দেখে সিফ্যাং আর সুয়ানজিকে জাগায় না, বরং ওকে কোলে করে নিয়ে অন্য রুমে গিয়ে শুয়ে দিয়ে আসে। এদিকে আমরা ডেমনকে দেখতে পাই যে কিনা ওই সিক্রেট গ্রাউন্ডে এসে সেখানকার সিলটি ভাঙার চেষ্টা করে, যেটাতে ওই ফায়ার স্টোনটি আবারও ভাইব্রেশন করতে থাকে। ডেমন ওই সিক্রেট গ্রাউন্ডের ভিতরে সেই বিশাল ড্রাগনকে দেখতে পায় আর ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মাস্টার হাওচান এবং সুয়ানজির বাবা সিক্রেট গ্রাউন্ড নিয়ে কথা বলছিল যে সিকিউরিটি আরও বেশি কড়া করতে হবে। পরের দিন ফ্লাওয়ার কম্পিটিশনে লিংচির স্টুডেন্ট আবারও জিতে যায় ওই এনার্জি পিলের সাহায্যে। এর পরের রাউন্ডের জন্য সিলেক্ট করা হয় উতং এবং সিফ্যাংকে।
দুজনের মধ্যে একদম জোরদার একটা ফাইট শুরু হয়ে যায়। প্রথমে দুজনে সমানে সমানে লড়াই করলো, পরে সিফ্যাং তো উতংকে হারিয়ে দিচ্ছিল, যেটা দেখে উতং তখন নিজের ম্যাজিক্যাল স্পেল আবারও ইউজ করতে যায়। এটা দেখে সুয়ানজির বাবা উতংকে তাড়াতাড়ি থামিয়ে দেয় এবং উতংকে কম্পিটিশন থেকে বহিষ্কার করা হয়, যেহেতু ও নিয়ম ভেঙেছে দুইবার। প্রথমবার ক্ষমা করলেও এবার ওকে আর ক্ষমা করা হয় না। এবার লিংলং তো উতংকে নিয়ে মজা উড়াতে থাকে, যেটা দেখে উতং রেগে যায়। উতং রেগে গিয়ে লিংলংকে অ্যাটাক করতে যায়, তবে মাঝখানে তখন চলে আসে সুয়ানজি লিংলংকে বাঁচানোর জন্য। এটাতে তলোয়ার ওর পেটে ঢুকে যায়। সুয়ানজি পিছনে থাকা পুকুরে পড়ে যায়। সিফ্যাং তাড়াতাড়ি গিয়ে ওকে পুকুর থেকে তুলে নিয়ে আসে। এরপর সুয়ানজির চিকিৎসা করা হয়। জানা যায় যে উতং নাকি পালিয়ে গিয়েছে। অনেক চেষ্টার পরও কেউ ওকে ধরতে পারেনি। উতংয়ের মাস্টার বলে, উতং এখন থেকে আমার স্টুডেন্ট না, ওকে আমি আমার সেক্ট থেকে বহিষ্কার করলাম, আপনারা ওকে ওয়ান্টেড লিস্টে দিয়ে দিন। এরপর নোটিশ লাগানো হয় যে উতংকে ধরে দিতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এদিকে সুয়ানজি অনেক তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠছিল। সিফ্যাং আসে সুয়ানজির কাছে ওকে বিদায় জানানোর জন্য, কারণ ফ্লার কম্পিটিশন শেষ হয়ে গিয়েছে এবং ওকে আবারও ফেরত চলে যেতে হবে। তবে যাওয়ার আগে সিফ্যাং সেখানে লিংলংয়ের কাছে একটি ম্যাজিক বেল দেয়, যেটা দিয়ে ও সুয়ানজির সাথে কথা বলতে পারবে। বলে সুয়ানজি যখন জ্ঞান ফিরবে তখন যেন সুয়ানজিকে এটা দিয়ে দেয়। লিংলং এতে রাজি হয়ে যায়। এরপর যখন সিফ্যাং মাস্ক প্যালেসে ফেরত আসে তখন সবাই মিলে ওকে পানিশমেন্ট দেওয়ার কথা বলে, কেননা ও নিজের মাস্কটি হারিয়ে ফেলেছে। তবে মাস্টার চাচ্ছিল না সিফ্যাংকে পানিশমেন্ট দিতে, তাই তখন বলে যেহেতু সিফ্যাং প্রথমবার রুলস ভেঙেছে এবং এর আগে কখনোই রুলস ভাঙেনি, তাছাড়া মাস্কটি তো ও নিজের ইচ্ছায় হারায়নি, এই কারণে ওকে পানিশমেন্ট দেওয়া হবে না। তবে সবাই চাচ্ছিল যে সিফ্যাংকে 13 পানিশমেন্ট দেওয়া হোক, কারণ 13 পানিশমেন্ট থেকে এখনো অবধি কেউ ফেরত আসেনি। প্যালেস লর্ড বলে, তবে আমাদের প্যালেসের তো আরও একটি রুলস আছে যে কেউ বিয়ে করতে পারবে না বা কারোর সাথে ভালোবাসার সম্পর্কে জড়াতে পারবে না। তবে আমার যতদূর মনে হচ্ছে সিফ্যাং সুয়ানজিকে পছন্দ করতে শুরু করেছে। এবার সিফ্যাং এটা অস্বীকার করে না এবং স্বীকার করে নেয় সুয়ানজির জন্য ওর অন্য রকমের ফিলিংস আছে, যেটা বন্ধুত্বের নয় বরং অন্য কিছুর। যদিও মাস্টার এটা শুনে অনেক বেশি রেগে যায়, কিন্তু তারপরও সে চাচ্ছিল না যে সিফ্যাংকে 13 পানিশমেন্ট দেওয়া হোক। এই কারণে মাথা ব্যথার অভিনয় করে আপাততর জন্য সিফ্যাংকে জেলে বন্দি করার আদেশ দিয়ে চলে যায়। এরপর আমরা ওই জেলে ব্রাদার লিও নামে একটি লোককে দেখতে পাই, যাকে কিনা প্যালেসের রুলস ভঙ্গ করার জন্য এখানে বন্দি করে রাখা হয়েছিল। তবে ব্রাদার লুই এখানে একটি সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল, যেটা দিয়ে মাঝে মাঝে নিজের মেয়ের সাথে দেখা করতে যেত। ব্রাদার লিও এখানে সিফ্যাংকে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, তুমি তো মাস্টারের অনেক প্রিয় শিষ্য ছিলে এবং কোনোদিন কোনো রুলসও ভাঙোনি, তাহলে এখানে কি করে আসলে? এটাতে তখন সিফ্যাং ব্রাদার লিওর কাছে আসে এবং সুয়ানজির বিষয়ে সব কিছু জানায়। ব্রাদার লিও তো অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এই শাস্তি একমাত্র 13 পানিশমেন্ট। তাই তখন বলে, তুমি এই সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাও তাড়াতাড়ি, না হলে তোমার মৃত্যু নির্ঘাত, কারণ আজ পর্যন্ত 13 পানিশমেন্ট পেয়ে কেউ ফেরত আসেনি। তবে সিফ্যাং নিষেধ করে দেয়, কারণ মাস্টারের বিশ্বাস সিফ্যাং কিছুতেই ভাঙতে চায় না। এটাতে ব্রাদার লিওর এবার অনেক বেশি রাগ হয়। এদিকে আমরা সুয়ানজিকে দেখতে পাই, যার জ্ঞান ফিরে আসে। লিংলং সুয়ানজিকে সিফ্যাংয়ের বিষয়ে জানায় যে সিফ্যাং নাকি চলে গিয়েছে, তবে যাওয়ার আগে প্রত্যেক দিনই সিফ্যাং নাকি সুয়ানজিকে দেখার জন্য আসতো। সিফ্যাং চলে গিয়েছে এটা শুনে সুয়ানজির মন অনেকটা খারাপ হয়ে যায়। লিংলং এত কিছু বলে সিফ্যাংয়ের বিষয়ে, কিন্তু সেই ম্যাজিক বেলটা দিতেই ভুলে যায়। এদিকে আমরা সুয়ানজির বাবাকে দেখতে পাই যে সুয়ানজিকে নিয়ে অনেকটা চিন্তায় ছিল, যে সবসময় সুয়ানজি বিপদে পড়তেই থাকে। মাস্টার হাওচ্যান তখন বলে, আপনি সুয়ানজিকে নিয়ে চিন্তা করবেন না, আমি চাই যে আমার মাস্টার হ্যাংয়ানের কাছে নিয়ে যেয়ে সুয়ানজিকে ট্রেনিং করাতে, এবং সেও এতে রাজি হয়েছে। সুয়ানজির বাবা এটাতে রাজি হয়ে যায়, কারণ মাস্টার হ্যাংয়ান ছিল অনেক বেশি শক্তিশালী। তার কাছ থেকে ট্রেনিং নিলে সুয়ানজি অনেক কিছু জানতে পারবে এবং অনেক শক্তিশালীও হতে পারবে। এরপর তারা সুয়ানজিকে ডেকে পাঠায় এবং মাস্টার হ্যাংয়ানের বিষয়ে জানায় যে সুয়ানজিকে তার কাছে পাঠানো হবে ট্রেনিংয়ের জন্য। সুয়ানজি তো অবাক হয়ে যায় যে মাস্টার হ্যাংয়ান কেন তার মতো একজন ইমোশনলেস মেয়েকে ট্রেনিং করাতে চাচ্ছে, ওর কাছে তো কোনো শক্তিও নেই। মাস্টার হাওচানেতে হাসে এবং বলে, তুমি সবার থেকে আলাদা এবং স্পেশাল, কারণ তোমার কাছে ইমোশন নেই। এটাকে নিজের ভিতরে থাকা স্পেশালিটি ভাবো, কখনো নিজের খুঁত ধরতে যেও না। এদিকে আমরা দেখতে পাই যে সিফ্যাং তো ম্যাজিক বেল দিয়ে সুয়ানজির সাথে কথা বলার চেষ্টা করে, তবে বেলটি তখন লিংলং এর কাছে ছিল। লিংলং সিফ্যাং এর কাছে ক্ষমা চায়
এবং বলে ও তো ভুলেই গিয়েছে বেলটি সুয়ানজিকে দেওয়ার জন্য। স্টিফেন বলে কোনো বিষয় নয়, যখন সুয়ানজি ফেরত আসবে তখন ওকে বেলটি দিয়ে দিও। এটাতে লিংলং বলে আচ্ছা ঠিক আছে। তো এখানে আজকের পার্টটি শেষ হয়, দেখা হবে পরের পর্ব নিয়ে।